হবে, কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই 2016 সালে আমরা একটা বিল পাস করেছিলাম, বলেছিলাম ডানলপার যেসব আমাদের দিয়ে দাও, আমরা রাজ্য সরকার চালাবো। কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি। তার কারণ দেবে কি করে? যেটার মালিক যিনি, তিনি হচ্ছেন বিজেপির 1 নম্বর লোক। এবং যারা মাইনে পায় না, আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে 10,000 টাকা করে দিই প্রতি মাসে, সেই 2016 সাল থেকে, মনে রাখবেন। এবং আমি চাই ডানলপ যে সব খুলুক, নিজেরাও খুলবে না, আমাদেরও খুলতে দেবে না। এ আবার কেমন মামদোবাজি? যাই হোক, আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে। এছাড়াও হেলথ কভারেজে 475 টাকা করে দেওয়া হয় ডানলপার যেসবের কর্মীদের। দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাক্লিষ্ট এলাকা আছে, আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি, যখন আমতা উদয়পুরে ডিবিসি জল ছেড়ে দেয়, একদিকে খানাকুল ভেসে যায়, পরশুরা ভেসে যায়, আর একদিকে ভেসে যায় আমাদের উদয়নারায়ণপুর আর আমতা। এর জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি প্রায় 30,000 কোটি টাকার। এই প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের অনেকটা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণকে ঢেলে সাজানো হবে। 2,768 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে 863 কোটি টাকার কাজের উদ্বোধন আমি করেছি, অলরেডি ওটা হয়ে গেছে। আপনারা জানেন আপনাদের এখানে বলাগড়ে ইকো ট্যুরিজম পার্ক, আমি দেখেছিলাম সবুজ দ্বীপ তাকে বলা হয়, ওখানে আমরা ইকো ট্যুরিজম পার্ক তৈরি করে দিয়েছি সুন্দর করে, ফুরফুরা শরীফ সাজিয়ে দিয়েছি, তারকেশ্বর সাজিয়ে দিয়েছি, পুণ্যভূমি কামার পুকুরের উন্নয়নে 80 কোটি টাকার প্রকল্প করে দিয়েছি। মনে রাখবেন, চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র, ওভারল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, ইমামবাড়ার সংস্কার সংরক্ষণ, শ্রীরামপুরের হেনরি মার্টিন পাগোডা ও ড্যানিশ গভর্নরের বাড়ি সংরক্ষণও করা হচ্ছে। মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো উড়িষ্যায়, আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না, আমরা কমপ্লিট করে তবে করি। তাই আমার ঠাকুর এসে গেলেও, মায়েশেরটাও আমি করে দিয়েছি, আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য, জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে, নিম কাঠের ঠাকুর তৈরি হয় 12 বছর পর পর। আমরা তো সেটা করতে পারবো না, আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে, তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে, ফুল্লরা গেছেন, সতীপীঠ, কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন। বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান। কাজে বাংলার গৌরব, বাংলার গৌরব, বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে, আমি শুনলাম পরশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন,
আমি খুশি যে তিনি বাংলায় আসছেন। আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না। এটা আপনাদের শোভা পায় না। আমরা এনআরসি মানি না, কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেব না। আমরা স্ক্যাম মানি না, বিদেশি বানিয়ে দেবে। আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না। তপশিলির অধিকার কেড়ে নেবে, আদিবাসীর অধিকার কেড়ে নেবে, মা বোনদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, ওবিসিদের অধিকার কেড়ে নেবে। আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না, আপনারাও থাকবেন না, আমারও থাকবে না। এমনই একটা রাজনৈতিক দল বিজেপি, যত চোর ডাকাত মস্তান সবকটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি, ঘুম থেকে উঠলে ছবি, দুপুরে ঘুমোতে গেলে ছবি, বিকালে চা খেতে গেলে ছবি, রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি, কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি, ওয়াশরুমে গেলেও ছবি, রিক্সায় উঠলেও ছবি, ফুচকা খেলেও ছবি। নিজের এত আত্মপ্রচার ভালো নয়। একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায়, ছ্যা 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 ক্যা শরম কি বাত। কি একই লজ্জার কথা, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, এটা মনের ব্যথা। ভদ্রভাবে বললাম, আর কি বলবো। বলছে আমি রেশনের টাকা দিই, 1 পয়সা দেয় না। 32,000 কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই, ওনার ভাগের 1 পয়সা দেয় না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম। 9 কোটি লোককে চাল দিই বিনা পয়সায়। রাজ্যের ভাগে ছিল 9,000 কোটি টাকা, কেন্দ্রের ভাগে ছিল 7,000 কোটি টাকা। গত 2 বছর ধরে আমাদের 9,000 18,000 কোটি টাকা দিয়েছি। আর কেন্দ্রের ভাগে যে 12,000 কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি। তার মানেটা কি হলো? মিথ্যে প্রচার বাবু। বলছে সবকো ঘর মে গ্যাস ভেজ দেগা, সবকো গ্যাস দে দেগা। আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায়? বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে। দেখুন, আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারবো না, কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না, আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি, তাই মোদি আমার গ্যারেন্টি, পদ্ম ফুলে ভোট দিচ্ছি। কি অবস্থা, লজ্জাও করে না। মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে। সন্দেশখালি দেখলেন তো? আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটোরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধুবিদু 2 ভাই, ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে। বলেছিল 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, একজন কেউ দিয়েছে? কেউ পেয়েছেন? উপরন্ত 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো? চাকরি খেকো বাঘ। লজ্জা করে না? আবার খেয়ে দিয়ে নিয়ে বলছে हम रहेगा आपका पास, क्या रहा है? কালকে আমি জিজ্ঞাসা করছিলাম আমাদের লয়ারকে, এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল? বলে না দিদি, সব মিথ্যে কথা।
বলছে কি করে হয়, কি করে হয়? আমরা থাকলে হয়, তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি, আমরা মানুষের জন্য লড়ছি। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম, যেই খবরটা আমার কাছে এলো, আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল। কত সুন্দর কথা এটা, কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো। আপনি কাজ করেছেন, আপনাকে বলছে 12 বছর বাদে 12% ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও। হয় এটা কখনো? জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দেবো কেন? তুমি বাংলাকে বঞ্চনা করেছো, মেয়েদের লাঞ্ছনা করেছো, মানুষকে প্রতারণা করেছো। তুমি 100 দিনের কাজ করিয়ে টাকা দাওনি, তুমি বাংলার বাড়ির 43 লক্ষ বাড়ির টাকা দাওনি, তুমি রাস্তা তৈরি করে দাওনি। আর মিথ্যে কথা বলছো যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, সবাইকে 15 লক্ষ টাকা করে দেবে। গ্যাস বেলুন শুনেছেন? গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে, গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। বিনা পয়সায় চাল দিচ্ছি। আর দুঃখটা কি জানেন? মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল, বিনা পয়সার 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল। 100 দিনের কাজে টাকা দেবে না, তুমি ভোটও পাবে না। 100 দিনের কাজ চলবে, তাই তৃণমূল ভোট করবে। 100 দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি। কর্মশ্রী প্রকল্পে 50 দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় 60 দিনে যদি করতে চায় করবে। তাই তৃণমূল মনে রাখবেন, আপনার ভোরের আলো, আপনার সকালের ফুল, আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী। আমাদের দলে সুবিধা আছে, একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই। আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই, মানুষের জন্য আমি সহজ। কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ। কিন্তু বিজেপি যত চোর ডাকাত মোস্তান বলছে তৃণমূল চোর। আরে তৃণমূল তো চুনোপুটি, কোথায় পাবে? তুমি তো চোরেদের বড় সওদাগর। কোটি কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো। দেশে আর টাকা পয়সা নেই, দেশকে বিক্রি করে দিয়েছো, ধর্মকে বিক্রি করে দিয়েছো, জাতিকে বিক্রি করে দিয়েছো, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছো। আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আমার মনে হতো, আমি একবার জিজ্ঞেস করি, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিয়ারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীর, ওই যে ধ্রুবতারা, ওই যারা ধ্রুবতারা। মানে এই কথাগুলো জিজ্ঞেস করি যে সত্যিই কি তুমি আজকে ছবি হয়ে গেছো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে, নেতাজি বেঁচে থাকলে, বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকলে, মৌলানা আবুল কালাম আজাদ বেঁচে থাকলে, বিরসা মুন্ডা বেঁচে থাকলে, রঘুনাথ মুর্মু বেঁচে থাকলে, রাজবংশীর নেতা পঞ্চানন বর্মা বেঁচে থাকলে, মতুয়া ঠাকুর বেঁচে থাকলে, আজকের দিনে আমি মনে করি আমি এই গানটাই গাইতাম, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার সুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। ভাঙনেরও জয়গান গাও, ভাঙনেরও জয়গান গাও। আমি বলি জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে,
রুদ্ধ তাহারি দ্বারে দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপিকে, ভাঙো, দেশটাকে শান্তিতে বাঁচতে দাও। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি, ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে 11 লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন। তারপরেও আরও 30 লক্ষ থাকবে, সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করে দেবো। আমরা দিল্লির ভিক্ষে চাই না, আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেজ বাই ফেজ করে দেবো, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কি মা বোনেরা খেলা হবে, কি ভাইরা খেলা হবে, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে, ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে, সামনে মা বোনেরা খেলা হবে, পেছনে মা বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলনা হবে, হাড়ি করার খেলা হবে, বিজেপিকে দূর করা হবে, কৃষক শ্রমিকের খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, বলাগড়ে খেলা হবে, বিজেপির বিদায় হবে, বিজেপিকে হাঁটাতে হবে। তাহলে মনে রাখবেন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। আরে তোরা কি মুখ দিয়ে একটা কথা বলতে পারছিস না? তোমরা যদি কথা না বলো আমি একা বলবো। अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, हिंदुस्तान में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, बंगाल में शोर है। ताई बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। আমি আমার মিটিং শেষ করব একটা কন্ডিশনে। আমাদের অনেক লড়াই করতে হচ্ছে, লড়ে যাব। শুনুন, বিজেপির কথায় আমি এনআরসিও করব না, কেউ করব না, আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না। কিন্তু এই লড়াইটার আগে মা বোনদের একটু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি প্রার্থনা করি। একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা, একটু উলুধ্বনি, ভাইরা তালি দাও। মায়েদের উলুধ্বনি, বোনেদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। আগামী দিন আসুন আমরা বিজেপিকে করব ভারতবর্ষ বাংলা থেকে খালি, এটা মাথায় রাখবেন। চিহ্ন হচ্ছে ব্যালট বক্সে 3 নম্বরে আছে, ভোট দেওয়ার সময় 1 2 3 বিজেপি, 1 2 3 জোড়া ফুলে ভোট দিন, 1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। মনে থাকবে তো? এবার আমি আদিবাসী ভাই বোনেদের ডাকবো, পাবে আদিবাসী ভাই বোনেদের ডাকবো। আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আছে, তাই ইন্দ্রনীলের গাওয়া গানটির সাথে আমার আদিবাসী ভাই বোনেরা একটু নিজেদের সংস্কৃতির মিলন ঘটাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে সবসময় ভালোবাসতেন প্রকৃতিকে এবং প্রকৃতির। পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে, আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন, প্রায় 1 লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সিপিএম এর হারমাদরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে, হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হারমাদরা হাত কেটে দিয়েছিল। আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে
মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ি উত্তরীয় পড়ে মিছিল করছে। কাস্তে হাতুড়ি তারার সাথে মিশে গেছে অধীর চৌধুরীর কাটা হাত, আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ। অধীর চৌধুরী 6 মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেব। আপনারা শুনেছেন সেই বক্তব্য? সবাই শোনেনি, এটাও নিয়ে অডিও। মানুষকে শোনানো জানানো দরকার তো, শুনুন। আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিজয়া অভিজিৎ মুখোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন যদি হয় আমি তাই মনে রাখতে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাগে না। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতি তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। শুনলেন? শুনলেন কার কথা এটা? অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো। অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে, কোথা থেকে দাঁড়িয়েছে? বিজেপি থেকে। অধীর চৌধুরী নিজেই যদি বিজেপি কে ভোট দেয়, আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন? উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায়, এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুক, আমাকে কোর্টে নিয়ে চলুক, কেউ বারণ করছে। আমি আজকে আমার মায়েদের, দিদিদের, ভাইদের যারা ভরসা করে মানুষকে ভোট দেন, আমি ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিট যখন করতে যান 10টা ব্যাংক ঘুরে তারপর ঠিক করেন 1 বছরের ফিক্সড ডিপোজিট কোথায় করব। আর 5 বছরে একটা লোককে ভরসা করছেন। আপনি দেখুন আপনার ভরসাকে কিভাবে তিল তিল করে ধ্বংস করেছে প্রতিনিয়ত এই অধীর চৌধুরী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী বলছে, সোনিয়া গান্ধী বলছে যে বিজেপিকে উৎখাত করতে আমরা এক হয়ে লড়ব, সেই দিনে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের হাত ধরে ধূপগুড়িতে গিয়ে বলছে তৃণমূলকে হটাও। আপনি বলুন এই লোকটাকে বিশ্বাস করা যায়? এই লোকটাকে বিশ্বাস করা যায়? আপনি কোনদিন 5 বছর দেখেছেন মোদীর বিরুদ্ধে একবার রাস্তায় নামতে? উনি চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তুমারি করছে। আমার নাম তো বিজেপিও নেয় না, অধীর বাবুও নেয় না, দুজনে এক লাইনে কথা বলে, ভাব পাচ্ছে কথা বলে। উনি কোনদিন তো বিজেপি কোন নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান। একটা হচ্ছে বিজেপির প্রার্থী নির্মল বাবু, আর একটা হচ্ছে বিজেপির দামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী। যারা বিজেপি বিরোধী সরকারকে উৎখাত করতে চান, আগামী 13 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, কষ্ট হলেও নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে। তিনি যে যে কথাগুলো বলেছেন, ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। উনি নিজেও ভোট দিতে যাবেন, নির্মল বাবুকে ভোট দেবেন। উনি তৃণমূলকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন। আমি আপনাকে বলছি, শুনে রাখুন। আর একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে ভোট দেওয়া এবং বিজেপির হাত শক্তিশালী করা। আমি আপনাদের খালি বলবো, বিজেপির বিরুদ্ধে বাংলায় কে লড়াই করছে আপনারা দেখেছেন।
আমার বিরুদ্ধে কবার ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে দেখেছেন তো? আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, পরিবার কাউকে ছাড়েনি। অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে। তদন্ত তো ছেড়ে দিন, একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকেনি। আর অন্যদিকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকে 9 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। তাহলে সেটিংটা কার? ওনারা সেটিং দপ্তরের কথা বলেন, সেটিংটা কার? এই যে বাংলায় কে লড়াই করছে? বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা মাথা নত করেছি। বিজেপির নেতারা এক সপ্তাহ আগে বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বিশাল হয়ে যাবে। কালকে সুপ্রিম কোর্ট বাড়াভাবে ছাই দিয়ে দিয়েছে। বিজেপির তো দুটো এজেন্ডা ছিল বাংলা ইলেকশন লড়তে, এক হচ্ছে সন্দেশখালী আর 2 হচ্ছে এসএসসি। সন্দেশখালী সত্য সামনে চলে এসছে। বিজেপি যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বিজেপির মন্ডল সভাপতির কথায় 2000 টাকা নিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করেছে। আপনি দেখেছেন অধীর চৌধুরীকে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করতে? আপনি দেখেছেন অধীর চৌধুরীকে একটা বৈঠক করে বলতে যে এই সন্দেশখালীতে বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করলো আর ধিক্কার জানায়? দেখেছেন? দেখেননি। মোদীর বিরুদ্ধে কিছু বলবে না, বিজেপির বিরুদ্ধে কিছু বলবে না। আমরা চেয়েছিলাম যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা, তারা মদত করুক। আমরা চেয়েছিলাম যেখানে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই সেখানে কংগ্রেস লড়ুক, আর যেখানে তৃণমূলের সাথে বিজেপির লড়াই সেখানে তৃণমূলের হাত শক্তিশালী করা হোক। একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে, বাংলায় না হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এই লোকটাকে এমন ভাবে আপনাকে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে 10 বছর হবে না। যে মানুষের সাথে বেইমানি করলে কি হয়, মানুষের সাথে 2 নম্বরি করলে কি হয়। যে বিজেপির প্রার্থী তাকে অধীর চৌধুরী ভোট দিতে বলছে, বিজেপিকে ভোট দিতে বলছে। আমি আজকে আমাদের মায়েদের জিজ্ঞেস করব, মায়েরা বলুন যে বহরমপুর ভারতবর্ষের সব থেকে পিছিয়ে থাকা জেলার মধ্যে 1, 2, 3 মধ্যে ছিল, সেখানে 2021 থেকে বিশেষ করে 2019-এ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে জেতার পর উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। সেই সার্বিক উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে, ত্বরান্বিত থাকে, আপনারা 22টা আসনের মধ্যে 20টা আসনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছেন। এবার বহরমপুর থেকে 2.5 লক্ষের বেশি ব্যবধানে ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। অধীর চৌধুরী 2014 সালে 3.5 লাখ ভোটে জিতেছিল, 2019 সালে প্রায় 80,000 ভোটে জিতেছিল, মানে 5 বছরে 3 লাখ ভোট কমেছে, 2.5 লাখ ভোট কমেছে। 2021-এর ব্যবধান যদি আমরা ধরি বহরমপুর লোকসভায়, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2.5 লক্ষের বেশি ব্যবধানে 21 সালের ভোটের নিরিখে জয়ের ব্যবধানে আমরা এগিয়ে রয়েছি। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারে রয়েছেন এবং সেখানের জনসভার মঞ্চ থেকেই রাহুল গান্ধী তথা কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, আদানি আম্বানির কাছ থেকে কত কালো টাকা নিয়েছে এই কংগ্রেস তথা রাহুল গান্ধী, কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা শোনাবো। ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे। রাহুল গান্ধীর পাশাপাশি ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য, এবার যদি নির্বাচনে জিতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রীকে আনবে জোট, অর্থাৎ একটি অস্থিতিশীল সরকার উপহার দিতে চলেছে ইন্ডিয়া জোট, এমনটাই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাবো। इस बार तो इंडी अलायंस
5 साल 5 पीएम का फॉर्मूला लेकर आई है। आप कल्पना करिए, इन्हें सत्ता मिली तो ये देश का क्या हाल करेंगे। हर वर्ष एक नया पीएम, दूसरे साल दूसरा पीएम, तीसरे साल तीसरा पीएम, ये देश का भला कर सकते हैं क्या? কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আক্রমণেরই জবাব দিয়েছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা। কি বলেছেন তিনি শোনাবো। राहुल गांधी निशाने पर रहते हैं। आज भी कहा उन्होंने कि शहजादे जो है वो बात नहीं करते। अब क्या कोई डील हो गई है अडानी अंबानी से, और वो जो है इसलिए बहुत सफाई दे रहे हैं प्रधानमंत्री। मैंने देखा पिछले 2-4 दिनों में बहुत सफाई दे रहे हैं, बहुत सफाई दे रहे हैं। और ये जो सबसे बड़े तो खैर चलो मैं उस पर टिप्पणी नहीं करूंगी कि वो शहजादे कहते हैं मेरे भाई को, खुद तो शाहनशाह हैं, लेकिन वो छोड़िए। लेकिन बहुत सफाई दे रहे हैं। आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए। कोयला, मैं वहां गई छत्तीसगढ़ में प्रचार करने के लिए, कोयले के खदान इन खरबपतियों को पकड़ा दिए हैं। अब देश समझने लगा है। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দিয়েছেন একে একে শোনাবো। কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলেছেন শোনাবো দর্শকদের। ভয় পেলে বেসুরো গান গায় না, তো ভয় পেয়ে এখন গাইছে 56 ইঞ্চি। ভয় পেয়েছে, হারার ভয়। এতদিন তো বলছেন আপ কি বার 400 পার, তাহলে 5 জন প্রধানমন্ত্রীর প্রশ্নটা আসলো কোথা থেকে? তাহলে কনফিডেন্স লুজ করছেন। প্রতিদিন নির্বাচনের আভাস উনি পাচ্ছেন যে মানুষ ওনাকে 2024-এ বিদায় দেবেন। আর রইল বাকি আদানি আম্বানিদের প্রশ্ন। আমরা তো প্রশ্নের উত্তর, তার মানে আস্তে আস্তে সঠিক জায়গায় ঢিলটা মেরেছেন রাহুল গান্ধী। আপনার কাছে তথ্য থাকলে প্রমাণ দিন। কিন্তু আমরা তো প্রমাণ করেছি যে আপনি আদানি আম্বানিদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছেন। একটা পরিষ্কার কথা যে ভয় পেয়েছেন নির্বাচনে হারবেন। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন শোনাবো। যারা এই মুহূর্তে সব থেকে বেশি টাকা নিয়ে বসে আছে আম্বানি আদানির কাছ থেকে, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছে, আজকে সব থেকে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। তারা আবার অন্যের দিকে আঙুল যখন তোলে তখন হাসি পায়। আজকে ভারতবর্ষের মানুষ এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিভেদকামী শক্তির হাত থেকে মুক্তি পেতে চাইছে। তাই তারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে হারিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সকে ক্ষমতায় আনবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স মানুষের জনমতের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী মনোনয়ন করবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিজেপির হাত থেকে দেশের মানুষ মুক্তি চাইছে, নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা চাইছে এবং সেটা মাথায় রেখেই দেশের মানুষ 18 লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তার কি প্রতিক্রিয়া শোনাবো। তৃণমূলের ড্যামেজ কন্ট্রোল প্রক্রিয়া চলছে। তৃণমূল জানে তৃণমূল কত বড় অপরাধ করছে এবং সেই অপরাধ ঢাকা দেওয়ার জন্য একটার পর একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালানো হচ্ছে। রাজ্যপালের নামে অভিযোগ করা হচ্ছে। সন্দেশখালীর একজন তৃণমূল কর্মী গিয়ে অভিযোগ করছেন। আসলে তৃণমূল নারী জাতির সম্মান রাখতে পারে না। এটা গোটা রাজ্যে প্রতিষ্ঠিত। সন্দেশখালী তাকে বাড়তি মাত্রা এনে দিয়েছে। তৃণমূল নির্বাচনের মুখে মহিলাদের কাছে রিজেক্টেড হচ্ছে। সেই ড্যামেজ কন্ট্রোলের মমতা ব্যানার্জি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
গতকালই নির্বাচন ছিল মালদা সহ 4টি লোকসভা এলাকায় এবং মালদার হবিবপুরে গতকাল ভোট কর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছয়। এই ভোট কর্মীদের উদ্ধার করতে যায় পুলিশ, উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গেও বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটে, আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও, এমনটাই অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও পদক্ষেপ করা হয়েছে। হবিবপুরের কি পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব মালদার হবিবপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আজকে হবিবপুরের কি পরিস্থিতি, স্থানীয় গ্রামবাসীরা তারা কি বলছেন আজকের পরিস্থিতি সম্পর্কে, পুলিশের পক্ষ থেকেই বা কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে গ্রামবাসীরা কিন্তু একটা কথাই বলছে যে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত উত্তর মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েত এলাকার দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে রাস্তা ঠিক করতে হবে এবং একটি ছোট সেতু তৈরি করতে হবে, মানুষজনের চলাচলের অসুবিধা হয়। গতকাল এই নিয়ে তারা সকাল থেকে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। প্রায় 800 মতো ভোটার ছিল, 2টি বুথ, এবং মানুষজন যখন ভোট বেলা 3:30 পর্যন্ত কোনো ভোট হয়নি। এরপরে গ্রামের লোকেরা মনে করেন যে বিডিও অংশুমান দত্ত 3জনকে নিয়ে গিয়ে বহিরাগত 3জনকে নিয়ে গিয়ে ভোট প্রক্রিয়া চালু করেছেন। এই নিয়ে গ্রামের লোকজন উত্তপ্ত হয়ে উঠে, কিন্তু অংশুমান দত্ত বোঝায় যে কোনো রকম ভোট কেউ দেয়নি, যা ছিল তাই আছে। এরপরে যখন রাত্রেবেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এবং ইভিএম মেশিন নিয়ে ভোটকর্মীরা যখন ফিরে আসবে, তখন গ্রামের লোকেরা এই ভোটকর্মীদের ঘিরে ধরে, বলে যে দেখাতে হবে যে ভোট কারা দিয়েছে, এই ইভিএম মেশিন খালি আছে কিনা। এই নিয়ে তর্ক বিতর্ক, তারপরে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ভোটকর্মীদের ঘেরাও করে রাখে। এরপরেই বিডিও নিজে পুলিশ নিয়ে যান, কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি, বিডিও ঘেরাও হয়ে থাকে। এরপরে কেন্দ্রীয় বাহিনীর র্যাব পুলিশ গিয়ে খণ্ডযুদ্ধ তৈরি হয় এবং ইট পাটকেল ছুটতে থাকে, পুলিশ লাঠিচার্জ করে। একজন পুলিশের শিলিগুড়ি মহিলা থানার আইসি তার মাথা ফাটে, একজন মহিলা পুলিশ কর্মী তার মাথা ফাটে, একজন পুলিশ অফিসারের মাথা ফাটে, গ্রামবাসীরা আহত হয়। আজকে সকালবেলা পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত হলেও গ্রামের মধ্যে উদ্বেগ রয়েছে এবং জেলা শাসকের কাছে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পারছি যে জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, এবং জেলা শাসক যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, উনি কি রিপোর্ট দিচ্ছেন বা ইতিমধ্যে পাঠিয়েছেন কিনা সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। তবে রিপোর্ট তলব করেছে এবং পুলিশ কি পরিপ্রেক্ষিতে লাঠিচার্জ করেছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ছিল, সে সমস্ত উল্লেখ যোগ্যভাবে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। অঙ্কুর, এখন কি পরিস্থিতি স্বাভাবিক? এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কিন্তু গ্রামের মধ্যে একটা থমথমে ভাব রয়েছে, গ্রামবাসীরা একটা আতঙ্কে রয়েছে। কারণ পুলিশ যেহেতু আহত হয়েছেন, পুলিশ সুমোটো একটা মামলা করেছেন, কারা কারা এই ঘটনায় যুক্ত তাদেরকে চিহ্নিত করার কাজ পুলিশ ইতিমধ্যে করতে শুরু করেছেন। ফলে গ্রামের লোকেরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। এখনো পর্যন্ত গ্রামে একটা থমথমে পরিস্থিতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। জেলা শাসক সেক্ষেত্রে কি পদক্ষেপ করেন, কি রিপোর্ট দেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গ্রামবাসীদের যে বক্তব্য ছিল যে এই ক্ষেত্রে ঠিক কতজন ভোট আদতে দিয়েছেন, তাদের যে ভোট বয়কটের যে দাবি ছিল সেই জায়গা থেকে আদপে কেউ ভোট দিয়েছেন কিনা সেই বিষয়টি তারা জানার চেষ্টা করেছিলেন। তাদের দাবি ছিল যে তাদেরকে ইভিএম দেখাতে হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিন দেখাতে হবে বা রেজিস্টার দেখাতে হবে, যেখানে প্রিজাইডিং অফিসার যে রেকর্ড রাখেন যে কতজন ভোট দিতে এসেছেন সেই বিষয়টি সংক্রান্ত তথ্য তাদেরকে দেখাতে হবে। সেই দাবিতেই কিন্তু এই বচসার সূত্রপাত। সেক্ষেত্রে আদৌ সেই কেন্দ্রে কেউ ভোট দিয়েছেন কিনা, যেমন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও যে কথা জানিয়েছিলেন যে এখানে কোনো ভোট পড়েনি, সেটাই কি শেষ পর্যন্ত থেকেছে নাকি সেই কেন্দ্রে কেউ ভোট দান করেছেন, সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে কোনো আলোকপাত থাকে কিনা জেলা প্রশাসনের রিপোর্টে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মালদা উত্তর কেন্দ্রে। মালদা উত্তর কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দাবি করা হচ্ছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আমরা জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে ওই কেন্দ্রে। গ্রামবাসীদের যে দাবি ছিল যে তারা ওই এলাকায় ভোট বয়কট করছেন,
তাদের বক্তব্য ছিল দিনের শেষে ওই কেন্দ্রে কেউ ভোটদান করেছেন কিনা সেই সংক্রান্ত তথ্য তাদের জানাতে হবে। এই বিষয়ে কি নির্বাচন কমিশন সূত্রে কিছু জানা যাচ্ছে? প্রশাসন কি সেই বিষয়ে কোনো তথ্য কমিশনকে জানিয়েছে যে আদৌ ওই কেন্দ্রে ওই বুথে কোনো ভোট পড়েছিল কিনা? দেখো, ইতিমধ্যেই যে রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে এসেছে সেই রিপোর্টে কিন্তু ভোট প্রক্রিয়ার ব্যাহত হওয়ার বিষয় নয়, কেননা কমিশন সবসময় চেয়েছে যাতে ভোট প্রক্রিয়া কখনোই কোনোভাবেই যাতে সেখানে কোনো প্রভাব না পড়ে। কিন্তু সেক্ষেত্রে রাস্তা বা সেতুর দাবিতে যদি গ্রামবাসীরা কোথাও গিয়ে ভোট বয়কট করেন, সেটা কিন্তু একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু তার পাশাপাশি এটাও দেখতে হবে কমিশন যে রিপোর্ট জেলা প্রশাসনের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে তা হলো প্রশাসনিক আধিকারিক, সরকারি আধিকারিক যারা রয়েছে, যেরকম বিডিও, এসডিও বা যে সমস্ত ভোট কর্মীরা তারা ভোট পরিচালনার কাজে গিয়েছেন, তাদের যদি কোনোভাবে হেনস্থা করা হয়, তারা যদি আক্রান্ত হয়, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রেই কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু তারা ইতিমধ্যেই পাঠিয়েছে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। কিন্তু ভোট প্রক্রিয়া ব্যাহত না হলেও কোনোভাবেই পদে থাকা সরকারি আধিকারিক বা যারা ভোট পরিচালনার কাজে গিয়েছেন সেই ভোট কর্মীদের কোনোভাবেই আক্রান্ত করা, এই বিষয়টি কিন্তু কোনোভাবেই লঘু ভাবে দেখা হয় না। সেক্ষেত্রে এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় এবং জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।